জয়পুরের জমকালো হেলিপ্যাডে ফাটা জামাকাপড় পরা ধুলোয় মাখা একটি ছেলে হতাশায় চিৎকার করছিল। না, হেলিকপ্টারে যাবেন না, ওটা ফেটে যাবে। ওর চোখে জল ছিল এবং ওর কণ্ঠে এমন এক যন্ত্রণা ছিল যে সবাই এক মুহূর্তের জন্য থেমে যায়। কিন্তু জয়পুরের সবচেয়ে ধনী শিল্পপতিদের মধ্যে একজন, রোহন মালহোত্রা, শুধু অবজ্ঞানী হাসলেন। এই ছেলেটি কি পাগল, নাকি এর পেছনে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে? যখন ছেলেটি হঠাৎ বলে উঠল, আমি জানি আপনি আমার মায়ের সঙ্গে কি করেছিলেন, তখন রোহনের মুখ মুহূর্তের মধ্যে বদলে যায়। অতীতের এক অন্ধকার রহস্য এবার সামনে আসতে চলেছে। এমন এক রহস্য যার রোহনের খ্যাতি, তার কর্মজীবন এবং এমনকি তার পরিচিতিও বদলে দিতে পারে। এই গরিব ছেলেটি কি সত্যিই রোহনকে বাঁচাতে এসেছে, নাকি ধ্বংস করতে? পরের 5 মিনিটের মধ্যে যা ঘটতে চলেছে তা 3টি জীবনকে চিরতরে বদলে দেবে এবং আপনার হৃদয়ে দাগ কাটবে। অতীতে লুকিয়ে থাকা এক সত্য। জয়পুরের হেলিপ্যাডে ধুলো আর কোলাহলের মাঝে এক অদ্ভুত দৃশ্য সবার মনোযোগ কাড়ে। অয়ন, এক রোগাপাতলা খালি পায়ে ধুলোয় মাখা ছেলে, গার্ড আর গাড়ির ভিড় কাটিয়ে ছুটে আসে। ওর চোখে ছিল আতঙ্ক, কাকুতি মিনতি, সত্যিকারের এক ভয় যা যে কোনো মানুষকে নাড়িয়ে দেয়। রোহন মালহোত্রা দামি কুর্তায় সেজে নিজের হেলিকপ্টারের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তার চোখে ছিল নিজের প্রাচুর্যের গর্ব। কিন্তু কিছু মুহূর্তের জন্য, খুব সামান্য সময়ের জন্য, তিনি ইতস্তত করলেন, যেন কোনো না বলা কথা তাকে ভেতর থেকে ছুঁয়ে গেল। পাইলট এবং একজন সহকারী একে অপরের দিকে তাকালো, যেন তারা কিছু লুকাচ্ছে। অয়নের চোখে জলে এক সত্য ছিল যা সবাইকে অদ্ভুতভাবে অস্বস্তিতে ফেলে দিচ্ছিল। নিরাপত্তা রক্ষীরা ওকে পেছন দিকে টানছিল, কিন্তু ও ছাড়া পেতে চাইছিল না। রোহন সাহেব, থামুন, হেলিকপ্টারে যাবেন না, ওটা ফেটে যাবে। অয়ন চিৎকার করে বলল। ওর কণ্ঠে এত বিবশতা ছিল যে আশেপাশের লোকেরা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। রোহন ছেলেটির দিকে তাকালেন। তার দৃষ্টিতে ছিল অবজ্ঞা এবং বিভ্রান্তি। তিনি তার নিরাপত্তা রক্ষীদের দিকে ইশারা করলেন, যারা সঙ্গে সঙ্গে অয়নকে ভয়ে টানতে শুরু করল। ওকে এখান থেকে সরাও, তিনি বললেন। তার কণ্ঠে কোনো আবেগ ছিল না, শুধু এক শীতল আদেশ। আপনি বুঝতে পারছেন না, আপনার জীবন বিপন্ন, অয়ন আবার চিৎকার করে বলল। ওর কথা এমন এক তাৎক্ষণিকতা ছিল যা সবাইকে নাড়া দিচ্ছিল। সে নিজেকে নিরাপত্তা রক্ষীদের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করছিল। ওর চোখ রোহানের চোখের সঙ্গে মিলতে চাইছিল, যেন তাদের ভেতরে সত্য পড়তে চায়। রোহন অহংকারী হাসি নিয়ে নিজের হাতের ঘড়ি দেখলেন। তিনি আবার অয়নের দিকে তাকালেন, যেন ভাবছেন এই ধরনের মূর্খতার জন্য কতটা সময় নষ্ট করা উচিত। আমার দেরি হচ্ছে, তিনি তার সহকারীকে বললেন। এরপর হেলিকপ্টারের দিকে ফিরলেন। কিন্তু অয়নের কণ্ঠে এমন কিছু ছিল, ওর কথার কম্পনে এমন কিছু বিপজ্জনক রহস্য লুকিয়েছিল যে রোহন অজান্তেই থেমে গেলেন। এই দ্বিধা সামান্য ছিল, ক্ষণিক ছিল, কিন্তু আশেপাশে সবাই তা অনুভব করল। বাতাসে হঠাৎ করে উত্তেজনা এবং অস্থিরতা ছেয়ে গেল। পাইলট ঘড়ি দেখল, তারপর রোহনের দিকে। ওর চোখে অদ্ভুত অস্থিরতা ছিল। ওকে খুব তাড়া ছিল, অনেক বেশি তাড়া। রোহনের মুখে এক অদ্ভুত দ্বিধা এলো, যেন তার ভেতরে দুটি চিন্তা পরস্পরের সঙ্গে লড়ছে। তিনি আবার ফিরলেন এবং অয়নের দিকে তাকালেন, এবার মনোযোগ দিয়ে। তার চোখ সেই ছেঁড়া কামিজ থেকে শুরু করে সেই খালি পা পর্যন্ত গেল, যেগুলোতে ধুলো জমেছিল। এরপর তিনি ওর চোখে চোখ রাখলেন, যেন কোনো পুরনো স্মৃতি মনে আসছে। এই ছেলেদিকে? রোহন তার সহকারীকে জিজ্ঞাসা করলেন। কেউ না স্যার, শুধু এক ভিখারির বাচ্চা, আমরা ওকে সরিয়ে দিচ্ছি, সহকারী উত্তর দিল। অয়ন, যে এতক্ষণ নিরাপত্তা রক্ষীদের দখল থেকে ছাড়ানোর চেষ্টা করছিল, হঠাৎ শান্ত হয়ে গেল। ওর চোখে জল ছিল, কিন্তু এবার ভয়ের বদলে এক অদ্ভুত দৃঢ়তা চলে এসেছিল। ও জানত যে ওর কাছে শুধুমাত্র একটি সুযোগ আছে। আমি জানি উনি আমার মায়ের সঙ্গে কি করেছিলেন, অয়ন বলল। ওর কণ্ঠস্বর মৃদু ছিল, কিন্তু এত স্পষ্ট যে সবাই শুনতে পেল। হেলিপ্যাডে হঠাৎ নিস্তব্ধতা ছেয়ে গেল, বাতাস থেমে গেল। রোহনের মুখ মুহূর্তের মধ্যে বদলে গেল, যেন কেউ তাকে হঠাৎ করে চড় মেরেছে। তার মুখের রং উড়ে গেল। তিনি নিজের স্বাভাবিক ভাব বজায় রাখার চেষ্টা করছিলেন, কিন্তু মা শব্দটি গভীর আঘাত এনেছিল। বাতাসে কোনো বিস্ফোরণ ঘটল না, কোনো বস্তুগত বিস্ফোরণ নয়, কিন্তু আবেগের এক বিস্ফোরণ হচ্ছিল যা যে কোনো বোমার চেয়ে বেশি ধ্বংসাত্মক ছিল। রোহন হঠাৎ করে জাড়ো হয়ে গেলেন, যেন তার পুরো পৃথিবী তার চোখের সামনে বদলে যাচ্ছে। তার ঠোঁট নড়ল, শব্দ তৈরি করার জন্য সংগ্রাম করছিল। সবার নজর তার উপর ছিল, যেন এটি এই নির্বাক নাটকের এক গুরুত্বপূর্ণ দৃশ্য। অবশেষে রোহন জিজ্ঞাসা করলেন, তার কণ্ঠস্বর এবার ভারী এবং অস্থির ছিল। তোমার মা কে? মালহোত্রা ম্যানশনের অদৃশ্য ফাটল। মালহোত্রা ম্যানশনের জাঁকজমক জয়পুরের আকাশে ঝিলমিল করত। 8 বছর আগের সময় ছিল যখন কবিতা তার ছোট ছেলে অয়নকে কোলে নিয়ে সেই বিশাল বাড়িতে কাজ করত।
ম্যানশনের সাদা মার্বেলের মেঝে, বিশাল থাম এবং দামি কাচের ঝাড়বাতি, এই সবই তার কাছে এক অন্য জগৎ ছিল। কবিতার চোখে সবসময় এক নম্র উজ্জ্বলতা থাকত। সে প্রতিদিন ভোর 4টের সময় উঠে নিজের ছেলেকে ঘুম পাড়িয়ে এই বিশাল রাজপ্রাসাদ সদৃশ বাড়িতে আসত। তার আঙুলগুলো সবসময় ধুলোর সঙ্গে লড়ত, তার ঘাম প্রতিটি আসবাবকে চকচকে করত। মালহোত্রা পরিবার তাকে দেখে প্রায়শই উপেক্ষা করত। সে শুধু একজন পরিচারিকা ছিল তাদের কাছে, কিন্তু বাড়ির ভেতরে এক অদৃশ্য উত্তেজনা সবসময় অনুভব করা যেত, বিশেষ করে রোহনের মুখে। মালহোত্রা ম্যানশনে একদিন কবিতা মালিকের ঘরে ঝাড়ু দিতে গিয়ে কিছু অদ্ভুত দেখল। একটি ছোট ড্রয়ার অর্ধেক খোলা ছিল এবং সেখান থেকে কিছু চকচকে জিনিস দেখা যাচ্ছিল। সে থামল, তার হাত অজান্তেই কাঁপছিল। ঘর খালি ছিল, কিন্তু বাতাসে অদ্ভুত উত্তেজনা ছিল, যেন দেওয়ালগুলোও তাকে দেখছে। সে নিজের কাজ চালিয়ে গেল, কিন্তু সেই ড্রয়ারের দিক থেকে তার নজর সরছিল না। কিছু ভুল ছিল, কিন্তু সে বুঝতে পারছিল না কি। প্রিয়া, রোহনের স্ত্রী, তার তরুণ এবং নরম স্বভাবের সঙ্গে কবিতার প্রতি সহানুভূতি আঁকত। সে প্রায়শই তার সঙ্গে চা পান করত, কখনো কখনো তার ছেলের জন্য মিষ্টি নিয়ে আসত। তোমার ছেলে খুব চালাক কবিতা, প্রিয়া বলতো। তার চোখে এক আলাদা উজ্জ্বলতা থাকত। কবিতার মুখে হাসি চলে আসত। সে প্রিয়ার এই দয়ালুতার জন্য সবসময় কৃতজ্ঞ থাকত। রোহন অবশ্য একদম আলাদা ছিলেন, নিজের ভাবমূর্তির প্রতি অত্যন্ত সতর্ক। তিনি প্রায়শই দূর এবং কঠোর থাকতেন। তার কাছে আবেগগত দুর্বলতা এক অপরাধ ছিল। তিনি বাড়িতে এলে কর্মচারীদের উপেক্ষা করতেন, তাদের উপস্থিতি উপেক্ষা করতেন। কবিতার সঙ্গেও তার ব্যবহার এমনই ছিল, যেন সে কোনো যন্ত্র, মানুষ নয়। বাড়ি সুন্দর ছিল, কিন্তু ফাটলে ভরা। প্রতিটি চকচকে দেওয়ালের পেছনে, প্রতিটি জমকালো আসবাবের নিচে এক না বলা গল্প লুকিয়েছিল। রোহন এবং প্রিয়ার মধ্যেও এক অদৃশ্য দূরত্ব ছিল। তারা একসঙ্গে থাকত, কিন্তু হৃদয় থেকে দূরে ছিল। কবিতা এটি অনুভব করত, কিন্তু চুপ থাকত। অয়ন, যে তখন মাত্র 5 বছর বয়সী ছিল, প্রায়শই ঘরের এক কোণে বসে সবকিছু দেখতে থাকত। তারপর সেই দিন এলো যখন সব কিছু বদলে গেল। মালহোত্রা ম্যানশনে হইচই শুরু হলো। হীরের হার হারিয়ে গেছে। রোহনের কণ্ঠস্বর পুরো বাড়িতে প্রতিধ্বনিত হচ্ছিল। সব কর্মচারীকে এক একে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলো। কবিতার যখন পালা এলো, তার চোখ ভয়ে বড় হয়ে গিয়েছিল। আমি কিছু নিইনি মালিক, তার কণ্ঠ কাঁপছিল। আমি কখনো চুরি করতে পারি না। রোহনের মুখে কোনো ভাব ছিল না। তিনি শুধু কবিতাকে দেখছিলেন, যেন তার চোখে সত্য খুঁজছেন। তুমি ছাড়া সেখানে আর কেউ ছিল না, তিনি ঠান্ডা স্বরে বললেন। কিন্তু আমি কিছু নেইনি, আমার বাচ্চার কসম। কবিতার চোখে জল ছিল, তার আত্মপ্রক্ষ সমর্থন যন্ত্রণায় ভরা ছিল। আমি কখনো এমন করতে পারি না, কিন্তু সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়ে গিয়েছিল। কোনো প্রমাণ ছাড়াই, কিন্তু অদৃশ্য চাপের সঙ্গে কবিতাকে বরখাস্ত করা হলো এবং অপমানিত করা হলো। বাড়ির সামনে সব কর্মচারীর সামনে রোহন তাকে চোর বলেছিলেন। প্রিয়া কিছু বলতে চাইছিল, কিন্তু সে চুপ রইল। তার চোখে সন্দেহ ছিল, কিন্তু বলার সাহস ছিল না। রোহন কখনো ভুলতে পারেননি সেই মহিলার মুখ, যখন সে তার ছেলেকে কোলে নিয়ে সেখান থেকে যাচ্ছিল। তার চোখে যন্ত্রণা ছিল, জল ছিল, কিন্তু তার চেয়েও বেশি এমন এক দৃষ্টি ছিল যা রোহনের ভেতর পর্যন্ত গেঁথে গিয়েছিল। সেই একই দৃষ্টি এখন হেলিপ্যাডে চিৎকার করছিল, না, হেলিকপ্টারে যাবেন না। ষড়যন্ত্রের পর্দাফাঁস। বর্তমানে হেলিপ্যাডে রোহনের স্মৃতি তাকে নাড়িয়ে দিল। অতীতের সেই দৃশ্য তার সামনে জীবন্ত হয়ে উঠেছিল। অয়ন, সেই ছোট বাচ্চাটি যে কবিতার সঙ্গে গিয়েছিল, এখন তার সামনে দাঁড়িয়েছিল, নিজের মায়ের অপমানের প্রতিশোধ নিতে নয়, বরং তাকে বাঁচাতে। রোহন গভীর শ্বাস নিলেন। এই ছেলেটিকে একটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন। সবাই সরে যাও, তিনি আদেশ দিলেন, নিজের নিরাপত্তা রক্ষীদের দিকে ইশারা করে। আমি এই ছেলেটির সঙ্গে একা কথা বলতে চাই। অয়নের চোখে বিস্ময়ে এবং আশার ঝলক এলো। নিরাপত্তা রক্ষীরা সরে গেল, কিন্তু কাছাকাছি দাঁড়িয়ে রইল। পাইলট হেলিকপ্টারের ভেতর থেকে সবকিছু দেখছিল। ওর কপালে ঘামের ফোঁটা চকচক করছিল। সে প্যানেলে কিছু করতে লাগল। ওর হাতের নড়াচড়া সন্দেহজনক ছিল। স্পষ্টতই কিছু একটা গণ্ডগোল ছিল। রোহন অয়নের চোখে তাকালেন। তোমার মা কে? তিনি আবার জিজ্ঞাসা করলেন। এবার তার কণ্ঠে কিছুটা নরম ভাব ছিল। অয়ন নিজের হাত পকেটে ঢোকালো এবং একটি পুরনো ছেঁড়া ছবি বের করল। কবিতা, আমার মা, সে বলল। আপনার বাড়িতে কাজ করত, যতক্ষণ না আপনি। তার কণ্ঠস্বর থেমে গেল। রোহন ছবিটি দেখলেন এবং তার মুখ ফ্যাকাশে হয়ে গেল।
এই সেই মহিলা ছিল যাকে তিনি অপমানিত করেছিলেন। নিজের জগতে ডুবে থাকা রোহন হেলিকপ্টারের দিকে তাকালেন, তারপর অয়নের দিকে। একদিকে তার অহংকার ছিল, অন্যদিকে এক অজানা কণ্ঠস্বর যা তাকে সত্যের দিকে টানছিল। উত্তেজনা বাড়ছিল। বলো, রোহন বললেন, তুমি কিভাবে জানো যে হেলিকপ্টারে কিছু গণ্ডগোল আছে? অয়ন গভীর শ্বাস নিয়ে বলল, কারণ এটা চুরি ছিল না, এটা একটা ষড়যন্ত্র ছিল, আর আমি তা প্রমাণ করতে পারি। রোহনের মুখে দ্বিধা ছিল। তিনি হেলিকপ্টারের দিকে একবার তাকালেন, আবার অয়নের দিকে ফিরলেন। ষড়যন্ত্র? কার ষড়যন্ত্র? তুমি কি জানো? তার কণ্ঠে এবার কঠোরতার বদলে কৌতূহল ছিল। অয়ন তার শুকনো ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে নিল। তার চোখ ক্লান্তিতে লাল ছিল, কিন্তু তাতে এক দৃঢ় বিশ্বাস ছিল। সে জানত এটাই তার একমাত্র সুযোগ, রোহনকে সত্য বলার, তার মায়ের অপমানের প্রতিশোধ নেওয়ার নয়, বরং একটি বড় বিপর্যয় রোধ করার। অয়ন বলল, আমি গত 3 মাস ধরে আমেরের একটি ছোট ক্যাফেতে কাজ করি। সেখানে রোজ ধনী লোকেরা আসে। আমি সেখানে কিছু টাকার জন্য জল পরিবেশন করি। কেউ আমাকে দেখেও না, শুধু একজন গরিব ছেলে, কিন্তু আমি সব শুনি। রোহন এখন পুরোপুরি তার কথা শুনছিলেন। তার কপালে চিন্তার রেখা ফুটে উঠেছিল। 3 দিন আগে ডাক্তার মেহরা সেখানে এসেছিলেন। তার সঙ্গে আরও 2 জন লোক ছিল। একজনের চশমা ছিল, অন্যজনের হাতে সোনার আংটি ছিল। অয়নের চোখ বন্ধ হয়ে গেল, যেন সে সেই দিনটিকে আবার দেখছে। তারা এক কোণের টেবিলে বসেছিল। আমি তাদের কথা শুনতে পেলাম। তারা আপনার নাম উল্লেখ করল। আমি হঠাৎ থেমে গেলাম। অয়ন বলল যে কিভাবে সে ডাক্তার মেহরা এবং সেই 2 জন লোকের কথা শুনেছিল। তারা একটা গালা পার্টির ব্যাটারে কথা বলছিল, যেখানে রোহনকে প্রকাশ্যে অপমান করে উৎখাত করতে হবে। এটা এক নীরব বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতার অংশ ছিল, যাতে রোহনকে ধ্বংস করার ষড়যন্ত্র করা হয়েছিল। তারা বলল যে আজ আপনার হেলিকপ্টারে কিছু হবে, কোনো বিস্ফোরণ নয়, কিন্তু এমন কিছু যা আপনাকে চিরতরে বরবাদ করে দেবে। তারা হাসছিল। তারা বলছিল কিভাবে আপনার ব্যবসা, আপনার খ্যাতি সব শেষ হয়ে যাবে। রোহন গভীর শ্বাস নিলেন। তিনি তার প্রধান সহযোগী ডাক্তার মেহরার কথা ভাবলেন, ভদ্র হাসি এবং মিষ্টি কথা বলা লোকটির কথা। সাম্প্রতিক দিনগুলিতে মেহরার আচরণে কিছু অদ্ভুত ছিল। তিনি হঠাৎ বেশি মিলনসার হয়ে উঠেছিলেন। রোহনকে প্রায় ভোজসভায় ডাকতেন, ছোট ছোট উপহার দিতেন, এবং এখন এই সব চতুর ফাঁদ বলে মনে হচ্ছিল। তারা আমার সঙ্গে কি করতে চায়? রোহন জিজ্ঞাসা করলেন। তার কণ্ঠ এবার কিছুটা কাঁপছিল। অয়ন জল চাইল। তার গলা শুকিয়ে গিয়েছিল। একজন নিরাপত্তারক্ষী তাকে জল দিল। সে জল পান করে আবার বলল, তারা বলল যে আপনি যখন গালায় পৌঁছাবেন তখন আপনার ড্রাগস নেওয়ার ভিডিও দেখানো হবে। ভিডিও নকল, কিন্তু এত ভালোভাবে বানানো হয়েছে যে কেউ বুঝতে পারবে না। এবং তারপর কি? রোহনের মুখ এবার ফ্যাকাশে হয়ে গিয়েছিল। এবং তারপর একটি মেয়ে আসবে, সে অভিযোগ করবে যে আপনি তার সঙ্গে। অয়নের চোখ নিচে নেমে গেল। সে এত ছোট ছিল যে কিছু শব্দ তার মুখ থেকে বের করতে লজ্জা পাচ্ছিল। রোহনের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার পুরো শরীর হঠাৎ ভারী লাগতে লাগল। তিনি তার প্রধান অংশীদারের উপর সন্দেহ করতে শুরু করেছিলেন, যার সঙ্গে তিনি বছরের পর বছর কাজ করেছিলেন। তার মনে সাম্প্রতিক কথাবার্তা, আমন্ত্রণ, ছোট ছোট দয়াগুলোর স্মৃতি ঘুরতে লাগল, যা এখন ফাঁদের মতো লাগতে শুরু করেছিল। অয়ন রোহনের মুখে বদলাতে থাকা ভাবগুলো দেখছিল। তার চোখে ভয় এবং আশার মিশ্রণ ছিল। তার দরকার ছিল রোহন যেন তাকে বিশ্বাস করে। সে চুপচাপ দাঁড়িয়েছিল, তার ফাটা জুতো মাটিকে ঘষছিল। কিন্তু এই ছেলেটিকে বিশ্বাস করার অর্থ ছিল একটি পুরনো আঘাতকে আবার উন্মুক্ত করা। এটি স্বীকার করা যে হয়তো তিনি ছেলেটির মায়ের সঙ্গে অবিচার করেছেন। আর নিজের ভুল স্বীকার করা এমন কিছু ছিল যা রোহন কখনো শেখেননি। তার বাবা সবসময় বলতেন, মালহোত্রারা কখনো ভুল স্বীকার করেন না, কারণ তারা কখনো ভুল করেন না। রোহন এবং অয়নের মধ্যে নীরবতা ভারী ছিল, প্রায় দমবন্ধ করা। পাইলট তখনও হেলিকপ্টারে বসেছিল, বারবার নিজের ঘড়ি দেখছিল। বাতাসে উত্তেজনা ভাসছিল। তোমার কেন বিশ্বাস যে ওই ভিডিও নকল? রোহন শেষ পর্যন্ত জিজ্ঞাসা করলেন। অয়ন তার পকেট থেকে একটি ছোট রেকর্ডার বের করল। কারণ আমি সব রেকর্ড করে নিয়েছি। তারা এই নিয়েও কথা বলেছিল যে কিভাবে ভিডিও বানানো হয়েছে, কে বানিয়েছে, কত টাকা খরচ হয়েছে। রোহনের কপাল ঘামে ভিজে গিয়েছিল। তিনি এখনও পুরোপুরি বিশ্বাস করতে পারছিলেন না।
কিন্তু সন্দেহের ফাটল এবার বড় হতে শুরু করেছিল। তিনি আবার হেলিকপ্টারের দিকে তাকালেন, যেখানে পাইলট এখন স্পষ্টই অস্থির দেখাচ্ছিল। যদি তুমি সত্যি বলছো, তাহলে এখন আমার কি করা উচিত? রোহন জিজ্ঞাসা করলেন। প্রথমবার তার কণ্ঠে এক দুর্বলতা প্রকাশ পেল, যেন তিনি সত্যি কোনো পরামর্শ চাইছেন। অয়ন বলল, গালাতে যাবেন না, কমপক্ষে এখন নয়, এবং যখন যাবেন তখন একা নয়। প্রিয়ার নীরব বেদনা এবং এক অপ্রত্যাশিত স্বীকারোক্তি। রোহন গভীর শ্বাস নিলেন। তিনি এখনও দ্বিধায় ছিলেন, অয়নকে বিশ্বাস করা নাকি তার ব্যবসায়িক অংশীদারদের। এই সিদ্ধান্ত সহজ ছিল না। তখনই তার পেছন থেকে একটি কণ্ঠস্বর এলো, ও সত্যি বলছে রোহন। রোহন ফিরলেন। তার স্ত্রী প্রিয়া সেখানে দাঁড়িয়েছিলেন। তার মুখে এক অদ্ভুত শান্তি ছিল, যেন এক দীর্ঘ সময় ধরে লুকিয়ে থাকা কথা এবার বাইরে আসছে। তুমি এখানে কি করছো? রোহন জিজ্ঞাসা করলেন। তার কণ্ঠে বিস্ময় ছিল। প্রিয়া অয়নের কাছে এলেন এবং তার কাঁধে হাত রাখলেন। আমি জানতাম যে তোমার সঙ্গে কিছু হতে চলেছে। আমার সন্দেহ ছিল যে মেহেরা কিছু করছে। আর তুমি আমাকে বলনি কেন? রোহনের কণ্ঠে এবার রাগ ছিল। প্রিয়ার চোখে যন্ত্রণা ফুটে উঠল। কারণ আমি জানতাম তুমি আমার কথা বিশ্বাস করবে না। তার কণ্ঠস্বর মৃদু ছিল, কিন্তু তাতে এক পুরনো বেদনা ছিল। তুমি কখনো আমাকে বিশ্বাস করো না। তুমি সবসময় ভাবো যে আমি। রোহন অয়নের দিকে তাকালেন, তারপর তার স্ত্রীর দিকে। অয়নের চোখ বড় হয়ে গেল। রহস্যের আরও একটি অংশ সামনে চলে এসেছিল, এমন এক কথা যা গল্পটিকে পুরোপুরি বদলে দিল। প্রিয়া, রোহন ধীরে ধীরে বললেন, তুমি এই ব্যাপারে কতদিন ধরে জানো? প্রিয়া এবার সাহসের সঙ্গে সামনে এলেন। মাসখানিক ধরে। আর আমি এটাও জানি যে কবিতা কখনো সেই হার চুরি করেনি। হেলিপ্যাডে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা ছেয়ে গেল। রোহন প্রিয়ার দিকে তাকালেন। তার চোখে বিশ্বাস এবং অবিশ্বাসের অদ্ভুত মিশ্রণ ছিল। প্রিয়া, সেই মহিলা যাকে তিনি গত 10 বছর ধরে জানতেন, কিন্তু হয়তো কখনো বুঝতে পারেননি। তিনি সুন্দরী ছিলেন, আজও তার সাদা ও সোনালি শাড়িতে, কিন্তু তার চোখে এক গভীর যন্ত্রণা ছিল, যা আগে কখনো রোহন অনুভব করেননি। প্রিয়া, রোহন বললেন। তার কণ্ঠস্বর এবার নরম ছিল, যেন তিনি প্রথমবার তার স্ত্রীকে দেখছেন। প্রিয়া এগিয়ে গেলেন। তার পদক্ষেপ দৃঢ় ছিল। তার চোখ তখনও ভিজে ছিল, কিন্তু তাতে এবার এক প্রতিজ্ঞা ছিল, যা আগে ছিল না। আমি তোমাকে অনেক কিছু বলতে চাই রোহন, তিনি বললেন, অনেক দিন ধরে। বিবাহিত জীবনের ফাটল। প্রিয়ার গল্প ধীরে ধীরে সামনে এলো। তিনি সবসময় এক মিশুক, দয়ালু মহিলা ছিলেন, যিনি প্রায়শই সমাজসেবায় নিজের সময় কাটাতেন। কিন্তু এই সুন্দর মুখের পেছনে এক গভীর বেদনা লুকিয়েছিল, রোহনের আবেগের অভাবের বেদনা। যখন তিনি রাতে দেরি করে বাড়ি ফিরতেন, তখন প্রিয়া প্রায়শই জেগে থাকতেন, তার জন্য অপেক্ষা করতেন। যখন তিনি নিজের কাজে এত মগ্ন হয়ে যেতেন যে পরিবারের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ভুলে যেতেন, তখন তিনি চুপচাপ তার অনুপস্থিতি থেকে উৎপন্ন শূন্যতা পূরণ করার চেষ্টা করতেন। মনে আছে গত বছর যখন আমার বাবা মারা গিয়েছিলেন? প্রিয়া জিজ্ঞাসা করলেন। তার কণ্ঠস্বর এবার কাঁপছিল। তুমি শেষকৃত্যে এসেছিলে, কিন্তু তোমার ফোন প্রতি 5 মিনিটে বাজতে থাকল। তোমার মনে সবসময় ব্যবসা ছিল, আমার যন্ত্রণা নয়। রোহন নিজের চোখ নিচু করলেন। এটি সত্যি, এবং তিনি তা অস্বীকার করতে পারতেন না। আর যখন আমি অসুস্থ হয়ে পড়েছিলাম গত শীতে? প্রিয়া চালিয়ে গেলেন। তুমি ডাক্তার ডেকেছিলে, ওষুধ আনিয়েছিলে, কিন্তু তুমি কখনো আমার কাছে বসোনি, আমার হাত ধরনি, আমাকে জিজ্ঞাসা করনি যে আমি কেমন অনুভব করছি। তার চোখে এবার জল ছিল, কিন্তু সেগুলো ক্রোধের জল ছিল না, সেগুলো ছিল বিষাদের জল। রোহন তার দিকে এক পা বাড়ালেন, তাকে ছুঁতে চাইলেন, কিন্তু হঠাৎ থেমে গেলেন। প্রিয়া এটা দেখলেন, এবং তার চোখ আরও ভিজে গেল। দেখলে, এটাই আমাদের সম্পর্ক। তুমি আমাকে ছুঁতে চাও, কিন্তু তোমার জানা নেই কিভাবে। তার কণ্ঠস্বর ভেঙে যাচ্ছিল। আমাদের বিয়ের 10 বছর হয়ে গেছে, কিন্তু কখনো কখনো আমার মনে হয় আমরা অপরিচিত। অয়ন এই দম্পতিকে দেখল। তার ছোট বয়সেও সে বুঝতে পারছিল যে এখানে কিছু গভীর জিনিস ভাঙছে, এমন কিছু যা হয়তো অনেক আগে থেকেই ফাটল ধরছিল। প্রিয়া নিজের চোখ মুছে আবার কথা বলা শুরু করলেন। এবার তার কণ্ঠস্বর দৃঢ় ছিল। আমি কয়েক মাস আগেই জেনেছিলাম যে মেহেরা তোমার বিরুদ্ধে কিছু করছে। একদিন আমি তাকে ফোনে কথা বলতে শুনি। তারা কোনো ষড়যন্ত্রের ব্যাপারে কথা বলছিলেন। আর তুমি আমাকে বলনি কেন? রোহন জিজ্ঞাসা করলেন। তার কণ্ঠে এবার ক্রোধের বদলে যন্ত্রণা ছিল। প্রিয়া তাকে সরাসরি চোখে দেখলেন। কারণ আমি জানতাম
যে তুমি আমাকে বিশ্বাস করবে না, তুমি ভাববে যে আমি ঈর্ষা করছি বা বাড়িয়ে বলছি বা পাগলামি করছি। তিনি গভীর শ্বাস নিলেন, কারণ তুমি কখনো আমার কথাকে গুরুত্ব দিয়ে শোনোনি রোহন। এই বাক্যটি তীরের মতো রোহনের হৃদয়ে গেঁথে গেল। তিনি ফিরে হেলিকপ্টারের দিকে তাকালেন, যেখানে পাইলট তখনও অস্থিরভাবে তার দিকে তাকিয়েছিল। তারপর অয়নের দিকে এবং তারপর নিজের স্ত্রীর দিকে। তার মনে সবকিছু ওলট পালট হয়ে গেল। আমাদের বিয়ে, রোহন ধীরে ধীরে বললেন। এটা কি শুধু লোক দেখানো? প্রিয়া নিজের মাথা নাড়লেন। না রোহন, এটা লোক দেখানো নয়, এটা একটি বাস্তব সম্পর্ক যা বরবাদ হয়ে গেছে নীরবতা, দূরত্ব এবং রুটিনের কারণে। তার চোখ এবার রোহনের চোখে দেখছিল। আমরা একসঙ্গে থাকি, কিন্তু আমাদের হৃদয় দূরে। হেলিপ্যাডে বাতাস আরও তীব্র হয়ে গিয়েছিল। সূর্য এবার প্রায় ডুবে গেছে এবং সন্ধ্যের প্রথম ছায়া পড়তে শুরু করেছিল। অয়ন তার মুখ হাত দিয়ে ঘষল, ক্লান্তি এবং উত্তেজনা দুটো থেকেই। সে রোহন এবং প্রিয়াতে দেখল, অনুভব করতে করতে যে এই দম্পতি বছরের পর বছর ধরে একটি মানসিক বিবাহ বিচ্ছেদের মধ্যে দিয়ে যাচ্ছিল। আমি তোমার সঙ্গে খুশি ছিলাম, প্রিয়া চালিয়ে গেলেন, প্রথম বছরগুলোতে। কিন্তু ধীরে ধীরে তোমার কাজ আমাদের মধ্যে দেওয়াল তৈরি করে দিল। তুমি সকালে তাড়াতাড়ি বেরিয়ে যেতে, রাতে দেরিতে ফিরতে। যখন তুমি বাড়িতে থাকতে তখনও তোমার মন অন্য কোথাও থাকত। আমি কতবার তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি রোহন, কিন্তু তুমি কখনো শোনোনি। রোহন নিজের কপাল ছুঁলেন, যেন তার মাথা ব্যথা করছে। আমি জানতাম না যে তুমি এভাবে অনুভব করছো, তিনি বললেন। প্রিয়া হাসলেন, কিন্তু সেটা এক যন্ত্রণাময় হাসি ছিল। এটাই তো আমি বলছি রোহন, তুমি কখনো জিজ্ঞাসা করনি। অয়ন এই পুরো দৃশ্য দেখছিল এবং এই অদ্ভুত পরিস্থিতিতে তার মায়ের কথা মনে পড়ে গেল। কিভাবে সে কখনো কখনো একা একা কাঁদত যখন সে ভাবত অয়ন ঘুমিয়ে আছে। সেও কি এমন যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিল? প্রিয়া রোহনের কাছে গিয়ে তার হাত ধরার চেষ্টা করলেন, কিন্তু রোহন পিছিয়ে গেলেন। এটি অজান্তেই হয়েছিল, এক স্বাভাবিক প্রতিক্রিয়া, কিন্তু প্রিয়ার মুখে এর যন্ত্রণা স্পষ্ট দেখা যাচ্ছিল। দেখলে? প্রিয়া বললেন, তার কণ্ঠস্বর এবার শান্ত ছিল। এই হলো আমাদের সম্পর্ক। আমি তোমার কাছে পৌঁছনোর চেষ্টা করি আর তুমি দূরে সরে যাও। রোহন অনুভব করল যে সে সত্যি বলছে। তিনি তার বাবার মতোই ছিলেন, আবেগকে ভয় পেতেন, দুর্বলতাকে এক দোষ মনে করতেন। তিনি প্রিয়ার চোখে তাকালেন এবং প্রথমবার অনুভব করলেন যে সেখানে কতটা যন্ত্রণা আছে। আমি চাই না যে তুমি হেলিকপ্টারে যাও, প্রিয়া বললেন। শুধু এই কারণে নয় যে মেহেরা তোমাকে ফাঁসাতে চায়, বরং এই কারণেও যে আমি চাই না যে তোমাকে সেভাবে অপমানিত হতে হোক, যেমন আমি প্রায়শই হই। রোহন হঠাৎ অনুভব করলেন যে তার হৃদয় কত ভারী হয়ে গেছে। প্রিয়ার কথাগুলো তাকে খুব গভীর থেকে ছুঁয়েছিল। তিনি কথা বলতে চাইলেন, কিন্তু শব্দ খুঁজে পাচ্ছিলেন না। তখনই হেলিকপ্টার থেকে পাইলট বেরিয়ে এলো। সে স্পষ্টতই বিরক্ত ছিল। মালিক, সে বলল, হেলিকপ্টার প্রস্তুত, আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে, না হলে আমরা গালার জন্য দেরি করে ফেলব। হেলিপ্যাডে সবার নজর রোহনের ওপর নিবদ্ধ হয়ে গেল। পাইলটের কথা এক অদ্ভুত উত্তেজনা তৈরি করে দিয়েছিল। বাতাস তীব্র হয়ে গিয়েছিল। সন্ধ্যার অন্ধকারে হেলিকপ্টারের আকার এক বিশাল কালো পাখির মতো দেখাচ্ছিল। রোহন গভীর শ্বাস নিলেন। তার ভেতরে অদ্ভুত অস্থিরতা চলছিল। একদিকে তার অহংকার ছিল, অন্যদিকে অয়ন এবং প্রিয়ার কথাগুলো যা তাকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দিচ্ছিল। মালিক, পাইলট আবার বলল। এবার তার কণ্ঠে এক অদ্ভুত তাৎক্ষণিকতা ছিল। আমাদের বেরোতে হবে, এখন। রোহন পাইলটের চোখে দেখলেন। সেখানে কিছু অদ্ভুত ছিল, কিছু অস্বস্তিকর। রোহন হঠাৎ অনুভব করলেন যে হয়তো এই লোকটিও এই ষড়যন্ত্রের অংশ হতে পারে। তিনি মনোযোগ দিয়ে দেখলেন, পাইলটের কপালে ঘমের ফোঁটা ছিল, তার আঙুলগুলো ক্রমাগত নড়ছিল এবং সে বারবার নিজের ঘড়ি দেখছিল। 2 মিনিট, রোহন বললেন। তার কণ্ঠস্বর এবার আরও দৃঢ় ছিল। পাইলট অসন্তুষ্টিতে মাথা নাড়াল, কিন্তু আবার হেলিকপ্টারের দিকে চলে গেল। রোহন নয়নের দিকে তাকালেন, তারপর প্রিয়ার দিকে। তাকে সিদ্ধান্ত নিতে হবে এবং তিনি শীঘ্রই তা নিলেন। তিনি হেলিকপ্টারের কাছে গেলেন, সেটিকে দেখলেন, তারপর ফিরে দাঁড়ালেন। অয়ন ততক্ষণে তার কাছে পৌঁছে গিয়েছিল। তার চোখে কাকুতি মিনতি আর ভয়ের মিশ্রণ ছিল। যাবেন না, অয়ন বলল। তার কণ্ঠে এক অদ্ভুত দৃঢ়তা ছিল যা তার বয়সের সঙ্গে একেবারেই মানানসই ছিল না। যদি আপনি ভেতরে যান তাহলে আপনি কখনো ফিরে আসতে পারবেন না। হেলিকপ্টারের পাখাগুলো দ্রুত ঘুরতে শুরু করল।
সেই অসহনীয় শব্দ বাতাসে প্রতিধ্বনিত হল। ধুলো উঠতে লাগল এবং সবার জামাকাপড় বাতাসে উঠতে লাগল। অয়ন রোহনের কামিজের কোণা ধরে ফেলল, এমন শক্তিতে যেন তার জীবন এর ওপরই নির্ভর করে। তার চোখ জলে ভরে গেল, তার হতাশা সম্পূর্ণভাবে সত্যি ছিল। যদি আপনি ভেতরে যান তাহলে আপনি কখনো পেছনে ফিরে দেখতে পাবেন না। রোহন ছেলেটির মুখের দিকে তাকালেন। এত ছোট্ট একটি বাচ্চার মধ্যে এত সাহস, এত বুদ্ধি, এবং তাও তার মায়ের সঙ্গে যা তিনি করেছিলেন তারপরেও। রোহনের হৃদয় হঠাৎ করে ভারী হয়ে গেল। পাইলট হেলিকপ্টারের ভেতর থেকে অস্থিরভাবে দেখছিল। এবার তার মুখে স্পষ্ট উদ্বেগের ছাপ ছিল। সে বারবার নিজের মোবাইল ফোন দেখছিল। কিছু অপ্রত্যাশিত, কিছু অস্বাভাবিক ছিল তার আচরণে। এখন রোহনকে সেই সব জিনিস দেখা যেতে লাগল যা তিনি আগে উপেক্ষা করতেন। খুব ছোট ছোট উত্তর, চোখের যোগাযোগ না করা, ঠান্ডা ঘাম, অস্বস্তিকর নড়াচড়া। হেলিকপ্টার শারীরিকভাবে বিস্ফোরিত হবে না, কিন্তু তাতে প্রবেশ করা রোহনের সামাজিক এবং ব্যবসায়িক জীবনের বিস্ফোরণের কারণ হতে পারত। সেই গালাপাটি একটি ফাঁদ ছিল এবং তিনি সরাসরি তার দিকে যাচ্ছিলেন। রোহন তার স্ত্রীর দিকে তাকালেন। প্রিয়া এখন হেলিপ্যাডের কিনারে দাঁড়িয়েছিল। তার চোখে যন্ত্রণা এবং চিন্তা ছিল। যখন তিনি রোহনকে দেখলেন, তার চোখে কিছু অদ্ভুত ভাব ছিল। সেটা কি ভালোবাসা ছিল, নাকি শুধু হতাশা? রোহন হঠাৎ অনুভব করতে লাগলেন যে তিনি তার স্ত্রীকে কত উপেক্ষা করেছেন, কত অবহেলা করেছেন। প্রিয়া। রোহন তাকে ডাকলেন, কিন্তু হেলিকপ্টারের শব্দে তার কণ্ঠস্বর হারিয়ে গেল। তিনি আবার হেলিকপ্টারের দিকে তাকালেন, তারপর অয়নের দিকে এবং তারপর নিজের স্ত্রীর দিকে। অয়ন তার হাত ধরে ফেলল। আমি আপনাকে সেটা থেকে বাঁচাতে এসেছি, সে চিৎকার করে বলল, যা থেকে আমার মাকে বাঁচানো যায়নি। তার চোখে জল ছিল, অন্যায় থেকে, যন্ত্রণা থেকে। রোহনের মনে হঠাৎ কবিতার মুখ ভেসে উঠল। সেই দিনের কথা যখন তাকে অপমানিত করে বের করে দেওয়া হয়েছিল। তিনি কি ভুল ছিলেন? তিনি কি কোনো নির্দোষ মহিলাকে না ভেবেই অপরাধী সাব্যস্ত করেছিলেন? তার অহংকার কি এত বড় ছিল যে তিনি নিজের ভুল কখনো স্বীকার করতে পারতেন না? হেলিকপ্টারের পাখাগুলো এবার পূর্ণ গতিতে ঘুরছিল এবং পাইলট উইন্ডস্ক্রিনে টোকা দিল, অধৈর্যতা দেখাতে দেখাতে। সে কোনো ইশারা করছিল, তাড়াতাড়ি করো। রোহনের মনে তার বাবার স্মৃতি এলো, যিনি সবসময় তাকে শিখিয়েছিলেন যে কখনো দুর্বলতা দেখিও না, কখনো ক্ষমা চেও না, কখনো মাথা নোয়াবে না। কিন্তু এটাই কি জীবনের সত্য ছিল? এটাই কি সাফল্যের রহস্য ছিল? নাকি এই কারণেই তিনি তার স্ত্রী থেকে এত দূরে চলে গিয়েছিলেন? এই কারণেই তিনি সবসময় একা থাকতেন, যদিও তিনি লোকেদের সঙ্গে ঘিরে থাকতেন। অরুণ এবার হাঁটু মুড়ে বসে পড়েছিল। তার হাত তখনও রোহনের কামিজ ধরেছিল। আমি জানি আপনি আমার মাকে ঘৃণা করেন, অয়ন বলল, কিন্তু প্লিজ নিজের থেকে তো ঘৃণা করবেন না। এই কথাগুলো রোহনকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দিল। এক ছোট্ট বাচ্চার মুখ থেকে এত গভীর কথা। রোহন নিজের জীবনের দিকে তাকালেন। টাকা, খ্যাতি, ক্ষমতা। কিন্তু তিনি কি খুশি ছিলেন? তিনি কি কখনো নিজেকে পছন্দ করতেন? হেলিকপ্টারে বাতাস আরও তীব্র হয়ে গিয়েছিল। ধুলো উঠছিল। অয়ন হাঁটু মুড়ে বসে পড়ল। প্রিয়া নিজের চোখ বন্ধ করে নিলেন, যেন তিনি যা ঘটতে চলেছে তা দেখতে চান না। রোহন আবার হেলিকপ্টারের দিকে তাকালেন। তার এক পা এগিয়ে গেল, তারপর অন্যটি। তিনি হেলিকপ্টারের দিকে এগিয়ে যেতে লাগলেন। অয়নের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। প্রিয়া নিজের মাথা ঝুঁকিয়ে নিলেন, যেন তিনি এসব দেখতে পারবেন না। পাইলটের মুখে স্বস্তির ভাব এলো। তার মুখে এক অদ্ভুত হাসি এলো। অয়ন মাটিতে বসে পড়ল, তার মুখে হাড়ের ভাব। প্রিয়া নিজের মুখ ঘুরিয়ে নিলেন, যেন তিনি এসব দেখতে পারবেন না। হেলিকপ্টার ধীরে ধীরে ওপরে উঠতে লাগল, মাটি থেকে কিছু ফুট ওপরে। রোহন নিচে তাকালেন। অয়ন, প্রিয়া, হেলিপ্যাডে দাঁড়িয়ে থাকা মানুষজন সবাই ছোট হতে থাকল। তারপর রোহন পাইলটের কাঁধ ছুলেন। একটি সরল ইশারা, কিন্তু দৃঢ়। ফিরে যাও, তিনি বললেন। হেলিকপ্টার এবার বাতাসে ভেসে বেড়াচ্ছিল, পৃথিবী থেকে কিছু মিটার ওপরে। পাইলট অবিশ্বাস নিয়ে রোহনের দিকে তাকালো। কি বললেন স্যার? সে জিজ্ঞাসা করল। তার কণ্ঠে স্পষ্ট উদ্বেগ ফুটে উঠছিল। আমি বললাম ফিরে যাও, রোহন দৃঢ়তার সঙ্গে পুনরাবৃত্তি করলেন। তার কণ্ঠে এবার এক নতুন আত্মবিশ্বাস ছিল। হেলিপ্যাডে নামাও এটাকে। পাইলটের মুখে ঘামের ফোঁটা স্পষ্ট দেখা যাচ্ছিল। সে নিজের পকেট থেকে ফোন বের করল এবং একবার দেখল, তারপর আবার রেখে দিল। স্যার, আমাদের দেরি হয়ে যাবে, ডাক্তার মেহরা অপেক্ষা করছেন। আমি জানি তারা কি অপেক্ষা করছে, রোহান বললেন। তার কণ্ঠে এক ঠান্ডা রাগ ছিল। এখনই হেলিকপ্টার ফিলে নামাও, নয়তো আমি নিজে নামাবো।
পাইলট কয়েক সেকেন্ড ধরে রোহানকে দেখল, তারপর হেলিকপ্টারটিকে ধীরে ধীরে নিচে নামাতে লাগল। হেলিপ্যাডে দাঁড়িয়ে থাকা লোকেরা অবাক হয়ে দেখছিল। অয়ন, যে এখনো মাটিতে বসেছিল, হঠাৎ দাঁড়িয়ে গেল। তার মুখে বিশ্বাস এবং অবিশ্বাসের মিশ্রণ ছিল। হেলিকপ্টারের চাকা মাটি ছুঁতে শুরু করেছিল। যখন রোহান কাঁচ দিয়ে বাইরে দেখলেন, বাতাস এবার শান্ত হচ্ছিল, ধুলো বসতে শুরু করেছিল। রোহান নিজের প্রতিচ্ছবি দেখছিলেন, নিজের চোখে, নিজের মুখের ভাবে, নিজের ঠোঁটের কোণে। তিনি প্রথমবার নিজেকে সত্যিই দেখছিলেন, অহংকারী, দাম্ভিক, ক্ষমা চাইতে অক্ষম। তিনি ভাবলেন তার বাবার কথা, যিনি সবসময় বলেছিলেন, এক মালহোত্রাকে কখনো দুর্বল দেখা যায় না, কখনো ক্ষমা চায় না। তিনি ভাবলেন তার শৈশবের কথা, যখন তিনি একা একা কাঁদতে শিখেছিলেন, যাতে কেউ দেখতে না পারে। তিনি ভাবলেন সেই প্রতিজ্ঞার কথা, যা তিনি তার বাবার কাছে করেছিলেন, কখনো দুর্বল না হওয়ার, সবসময় শক্তিশালী থাকার। এবং তারপর তিনি ভাবলেন প্রিয়ার কথা, সেই মহিলার কথা যিনি তাকে 10 বছর ধরে ভালোবেসে আসছিলেন, কোনো শর্ত ছাড়াই, কোনো প্রত্যাশা ছাড়াই। সেই মহিলা যিনি তার অহংকার সহ্য করেছিলেন, তার অবহেলা সহ্য করেছিলেন, তার আবেগের অভাব সহ্য করেছিলেন, এবং তবুও তিনি তার সঙ্গে ছিলেন। হেলিকপ্টার এবার পুরোপুরি মাটিতে নেমে গিয়েছিল। পাইলট ইঞ্জিন বন্ধ করে দিল এবং হেলিকপ্টারের পাখাগুলো ধীরে ধীরে থামতে লাগল। শব্দ কমে গেল এবং এক অদ্ভুত শান্তি ছেয়ে গেল। রোহান দরজা খুললেন এবং বাইরে বেরোলেন। সবার আগে তিনি দেখলেন অয়নকে, সেই ছোট্ট বাচ্চাটিকে যা তার জীবন বদলে দিয়েছিল। অয়নের চোখে জল ছিল, কিন্তু এবার আনন্দের জল ছিল। তারপর তিনি দেখলেন প্রিয়াকে, তার স্ত্রী, যার চোখও ভিজেছিল, যার মুখে এক মিশ্র ভাব ছিল, বিস্ময়, আশা এবং সামান্য সন্দেহ। পাইলটও হেলিকপ্টার থেকে বাইরে বেরোল, কিন্তু সে অত্যন্ত অস্বস্তিতে লাগছিল। সে নিজের ফোন বের করল এবং দূরে গিয়ে কারো সঙ্গে কথা বলতে লাগল। তার মুখে চিন্তা এবং ভয়ের ভাব ছিল। রোহান ধীরে ধীরে অয়নের কাছে গেলেন। ছেলেটি এখনও বিশ্বাস করতে পারছিল না যে রোহান ফিরে এসেছেন। রোহান এমন কিছু করলেন যা তিনি কখনো ভাবেননি যে তিনি করবেন। তিনি অয়নের সামনে হাঁটু মুড়ে বসে পড়লেন। সেই ছেলেটির স্তরে নেমে এলেন, তার চোখে তাকালেন। ধন্যবাদ, রোহান বললেন। তার কণ্ঠস্বর আবেগে ভরা ছিল। তুমি আমাকে বাঁচিয়ে দিলে। অয়ন নিজের চোখ মুছল। আমি চাইনি যে আপনার সঙ্গে তাই হোক যা আমার মায়ের সঙ্গে হয়েছিল। কেউই এইভাবে অপমানিত হওয়া উচিত নয়। রোহানের হঠাৎ করে নিজের সম্পর্কে লজ্জা অনুভব হলো। এই ছোট্ট বাচ্চার মধ্যে এত বুদ্ধি, এত দয়া, এত ক্ষমাশীলতা, যখন তার মায়ের সঙ্গে তিনি এমন ব্যবহার করেছিলেন। রোহান নিজের মাথা নত করলেন। প্রথমবার নিজের জীবনে তিনি নিজের ভুল স্বীকার করলেন। আমাকে ক্ষমা করে দাও অয়ন, তিনি বললেন। তোমার মায়ের সঙ্গে যা হয়েছিল তা ভুল ছিল। আমি না ভেবে সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আমি ক্ষমা চাইছি। অয়নের চোখ বড় হয়ে গেল। সে এই ধরনের শব্দ রোহনের কাছ থেকে শোনার আশা করছিল না, কিন্তু তারপর ধীরে ধীরে সে নিজের মাথা নাড়াল। আপনি নিজের ভুল শুধারতে পারেন, সে বলল। এখনও দেরি হয়নি। প্রিয়া এবার তাদের কাছে চলে এসেছিলেন। রোহন উঠলেন এবং তার দিকে ফিরলেন। তিনি তার চোখে দেখলেন সেই চোখ যা বছরের পর বছর ভালোবাসা এবং যন্ত্রণার সঙ্গে তাকে দেখে এসেছে। প্রিয়া, রোহন বললেন, তার কণ্ঠস্বর এবার কাঁপছিল। আমি তোমার সঙ্গে তাই করেছি যা আমার বাবা আমার সঙ্গে করেছিলেন। আমি তোমাকে আমার জগৎ থেকে বাইরে রেখেছিলাম, এটা ভেবে যে এটাই শক্তি, কিন্তু এখন আমি জানতে পেরেছি এটা দুর্বলতা। প্রিয়ার চোখে জল এলো। তিনি নিজের হাত বাড়ালেন, যেন রোহনকে ছুঁতে চান, কিন্তু তারপর থামিয়ে দিলেন, যেন ভয় পাচ্ছেন যে তিনি আবার পিছিয়ে যাবেন। রোহন দেখলেন এবং বুঝলেন। এবার তিনি নিজে এগিয়ে গিয়ে প্রিয়ার হাত ধরে ফেললেন। আমি আর পালাবো না, তিনি বললেন, না তোমার কাছ থেকে, না সত্য থেকে। হেলিপ্যাডে উপস্থিত সবাই এই দৃশ্য দেখছিল। এটা কোনো সাধারণ মুহূর্ত ছিল না, এটা ছিল এক পরিবর্তন, এমন এক পরিবর্তন যা কখনোই কোনো মানুষের জীবনে আসে। রোহন হঠাৎ একটি সিদ্ধান্ত নিলেন। আমি এখনও সেই গালাতে যাব, তিনি বললেন। অয়ন এবং প্রিয়া দুজনেই অবাক হয়ে তাকে দেখলেন। কিন্তু একা নয়, রোহন চালিয়ে গেলেন। আমি তোমাদের দুজনের সঙ্গে যাব। তিনি অয়নের দিকে তাকালেন, তারপর প্রিয়ার দিকে। আমি সেখানে গিয়ে লুকাবো না, নিজেকে রক্ষা করব না, আমি সত্য বলবো, সবার সামনে প্রকাশ্যে। প্রিয়া অবিশ্বাস নিয়ে রোহনকে দেখলেন। তুমি এমন করবে, তিনি জিজ্ঞাসা করলেন। লোকে কি বলবে, তোমার খ্যাতি? রোহন হাসলেন, এমন এক হাসি যা আগে কখনো তার মুখে আসেনি, একটি সত্যিকারের খোলা, দুর্বল হাসি। খ্যাতি, তিনি বললেন, আমার খ্যাতি এক ফাঁপা কাঠামো প্রিয়া।
আমি এখন এটা থেকে মুক্ত হতে চাই। তিনি অয়নের দিকে তাকালেন। এই ছেলেটি আমাকে শিখিয়ে গেছে যে সত্যিকারের শক্তি কি, আর তা খ্যাতি বা অহংকারে নেই। পাইলট এবার ফিরে এসেছিলেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। স্যার, সে বলল, ডাক্তার মেহেরা বারবার ফোন করছেন। তিনি জিজ্ঞাসা করছেন যে তুমি কোথায়। রোহন নিজের ফোন বের করলেন এবং স্ক্রিন দেখলেন। 7টি মিসড কল ছিল, সব ডাক্তার মেহেরার। এবং একই সময় ফোন আবার বাজতে শুরু করল। স্ক্রিনে ডাক্তার মেহেরার নাম জলজল করছিল। অয়ন, প্রিয়া এবং লোহন একে অপরের দিকে তাকালেন। এক অদ্ভুত সম্পর্ক তাদের তিনজনের মধ্যে তৈরি হয়েছিল, এমন এক সম্পর্ক যা 10 মিনিট আগেও সম্ভব মনে হচ্ছিল না। রোহন গভীর শ্বাস নিলেন এবং ফোন ধরলেন। মেহেরা, তিনি বললেন। রোহন, কোথায় তুমি? ডাক্তার মেহেরার কণ্ঠস্বর ফোন থেকে বেরোলো, চিন্তা এবং অধৈর্যতায় ভরা। গালা শুরু হতে মাত্র 40 মিনিট বাকি। সব লোক তোমার অপেক্ষা করছে। হেলিপ্যাডে দাঁড়িয়ে থাকা রোহন গভীর শ্বাস নিলেন।